আচ্ছা, প্রমাণ ক্ষমতা কাকে বলে বা প্রমাণ তীব্রতা কাকে বলে গত ক্লাসে একটু বলেছিলাম, মনে আছে তোমাদের? কে বলতে পারবে? ম্যাম কি বলবো? বললাম প্রমাণ ক্ষমতা বা প্রমাণ তীব্রতা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের? জি ম্যাম। বলো তো দেখি। ম্যাম প্রমাণ তীব্রতা হচ্ছে যে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা। ওয়াট পার মিটার স্কয়ার। জি ম্যাম, তীব্রতাকে প্রমাণ তীব্রতা। আর প্রমাণ ক্ষমতা 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট। ক্ষমতার জায়গায় শুধুমাত্র কি হবে? এখানে ওয়াট হবে, ওয়াট হবে শুধু, তাই না? এখন তীব্রতা লেভেলটা আমাদের খুব লাগে। তীব্রতা লেভেল, শব্দ উচ্চতাটা একটু এমনি পড়ে রেখো আর কি। শব্দ আসলে কত জোরে শোনা যায় সেটাই হলো শব্দ উচ্চতা। আর তীব্রতা লেভেল হচ্ছে যে প্রমাণ তীব্রতা এবং আপেক্ষিক তীব্রতার বা তীব্রতার অনুপাতের লগারিদমকে বলা হয় হচ্ছে তীব্রতা লেভেল। তো এই সূত্রটা আমাদের খুব লাগে। যেমন হচ্ছে তীব্রতা লেভেলকে যদি আমরা বিটা দিয়ে লিখি, তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে 10 লগ। এখানে একটা জিনিস খেয়াল করবে, লগের কয়টা বেস, কয় ধরনের লগ আছে বলো তো? কে বলতে পারবে? দুই ধরনের লগ আছে। দুই ধরনের, একটা হচ্ছে কি এ বেস আর একটা হচ্ছে 10 বেস, তাই না? একটা ই বেস, একটা 10 বেস। হ্যাঁ, 10 বেস। তো আমরা এখানে হচ্ছে লগের হলো এখানকার ভিত্তি হচ্ছে 10 বেস লগটা হচ্ছে ইউজ করব। 10 লগ 10 বেস, আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে i বাই i নট। এখন তীব্রতা লেভেলের বা শব্দ উচ্চতার হচ্ছে দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে বেল পরিমাপের আর একটা হচ্ছে ডেসিবেল। তো বেল অনেক ইউনিট বড় ইউনিট দেখে আমরা হচ্ছে সাধারণত ডেসিবেলটা ইউজ করি। আর ডেসিবেলের তীব্রতা লেভেলের হচ্ছে তীব্রতা লেভেলের হলো ইউনিটটা বা ফর্মুলাটা হচ্ছে এরকম ভাবে দেখানো যায়। এটা কিন্তু বি না, এটা হচ্ছে বিটা। বিটা ইকুয়াল টু হচ্ছে 10 log i by i not ডেসিবেল। আচ্ছা, এখন তীব্রতা লেভেল কি? যে তীব্রতা লেভেল হচ্ছে শব্দের তীব্রতা এবং হচ্ছে প্রমাণ তীব্রতা। এই তীব্রতা মানে হচ্ছে আপেক্ষিক তীব্রতা আসলে, যেটা দেয়া থাকবে তোমাদেরকে। আর এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে বলা হয় হচ্ছে বেল। তো সরি, অনুপাতকে বলা হয় হচ্ছে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলকে আমরা কি দিয়ে লিখি? বিটা দিয়ে লিখি। আবার একটু বলছি যে তীব্রতা এবং শব্দের তীব্রতা এবং হচ্ছে প্রমাণ তীব্রতা। আর তীব্রতা আমরা বের করেছিলাম কোন ফর্মুলা দিয়ে? তীব্রতা তো বুঝতে পেরেছো কোনটা? i ইকুয়াল টু আমরা যে প্রথম প্রাথমিক একটা ইকুয়েশন দিয়েছিলাম p বাই a। এছাড়া এর একটা গাণিতিক সমীকরণ যেটা হচ্ছে i ইকুয়াল টু 2 পাই স্কয়ার, তারপরে কি a স্কয়ার f স্কয়ার রো v, তাই না? তো তোমাকে যদি এই আপেক্ষিক এই তীব্রতাটা যদি দেয়া না থাকে, আপেক্ষিক তীব্রতা যদি দেয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ফর্মুলা ইউজ করে হচ্ছে তীব্রতাটা বের করে ফেলব। তো তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে বলা হয় হচ্ছে তীব্রতা লেভেল। এটাকে বেল বা ডেসিবেল ইউনিটে হচ্ছে প্রকাশ করা হয়। বেল একটা বড় ইউনিট, সেজন্য আমরা ডেসিবেল ইউনিটে এটাকে এভাবে লিখতে পারি, বিটা ইকুয়াল টু 10 লগ। লগের কোন বেসটা আমরা এখানে ইউজ করছি? 10 বেস। i ডিভাইডেড বাই i নট ডেসিবেল। এখানে i হচ্ছে আপেক্ষিক তীব্রতা আর এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতাটা আমরা জানি, সেটা কত? i নট ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। আর এই i নট আর iটা আমরা কোথা থেকে পাবো? তোমাকে যদি দেয়া থাকে তাহলে সরাসরি এভাবে তীব্রতা লেভেল বের করতে পারো। আর যদি দেয়া না থাকে তখন আমরা কি করব? এই যে এভাবে বের করব, 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো v দিয়ে, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম। এখন তোমাদেরকে একটা চার্ট মুখস্থ করতে হবে, আমি তোমাদেরকে একটু বলে দেই। এটা হচ্ছে তোমাদের বইয়ের 607 পেজে। তোমরা যদি বই হাতের কাছে থাকে দেখবে যে বিভিন্ন তীব্রতার লেভেল হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। মানে তোমাকে তীব্রতার লেভেল বের করে এরকম কোশ্চেন থাকতে পারে এখানে যে এটা কি এই ধরনের শব্দ কি আমরা আসলে আমরা জানি যে হলো ধরো রাস্তায় কেউ একজন কথা বলছে, হ্যাঁ,
তাহলে দেখা যায় অনেক লাউডলি কথা বললেও ওই কথাগুলো খুব একটা শোনা যায় না। আবার কোন একটা লাইব্রেরিতে দেখো যেখানে একেবারে মনে হয় যেন একটা পিন পড়লেও সাউন্ড হয়, সেখানেও হালকা একটু কথা অনেক জোরে শোনা যাচ্ছে। আবার হসপিটালে হচ্ছে একজন, তো এই তীব্রতা লেভেলটা হচ্ছে এক এক জায়গার জন্য আসলে এক এক রকম ভ্যারি করে। এটা ক্লাসরুমে তুমি কত জোরে শব্দ করবে, তারপরে হচ্ছে বা কতটুকুন হচ্ছে সহনীয়। আবার এরকম হতে পারে যে হসপিটালের জন্য কতটুকুন, লাইব্রেরির জন্য কতটুকুন, তারপরে হচ্ছে কোন একটা ক্রাউডেড রোডের জন্য কতটুকুন। এটারই একটা চার্ট এখানে দেওয়া আছে যেটা তোমাদের কি হচ্ছে লাগবে। আর এটা ছাড়া তুমি হচ্ছে ওই কম্পেয়ারটা করতে পারবে না। তো তোমরা এখান থেকে অ্যাটলিস্ট পুরো সব না পড়তে পারলেও তীব্রতা লেভেলটা দেখে রাখবে। এখানে তীব্রতা দেওয়া আছে সব জায়গারই, যেমন হচ্ছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য পাতার মর্মধ্বনি, তারপর নির্জন রাস্তা, তারপর লাইব্রেরি, অফিস, স্বাভাবিক কথোপকথন, ব্যস্ত রাস্তা, সাধারণ কারখানা, কোলাহলপূর্ণ অফিস, এরকম মোটরসাইকেল, পাতাল রেল, তারপরে ভারী নির্মাণ স্থল। ম্যাম এখানে কোনটা লাগবে, তীব্রতা লাগবে না তীব্রতা লেভেলটা? তীব্রতা লেভেলটা লাগবে। তোমরা এটার তীব্রতা লেভেলটা মুখস্থ করে রাখবে। কথা বুঝতে পেরেছো? এই চারটা তীব্রতা লেভেল, কারণ তোমাকে এরকম দিবে যে এখান থেকে যে সাউন্ড তৈরি হয়েছে সেটা কি তোমার ক্লাসরুমের জন্য উপযোগী কিনা, বা হসপিটালের জন্য উপযোগী কিনা, বা লাইব্রেরির জন্য উপযোগী কিনা। কথা বুঝতে পেরেছো? এরকম টাইপের কোশ্চেন গুলো হয় ফার্স্ট পেপারে। হ্যাঁ, 9 চ্যাপ্টার আমরা পড়াছিলাম সেখানকার হলো। তাহলে ম্যাম কোন কয়টা আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝি না মানে কোন বলো? 607 নাম্বার পেজে এখানে একটা চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে উৎসের তীব্রতা এবং তীব্রতা লেভেল। এখন উৎসের তীব্রতাটা তোমরা পারলে পড়বে, এটা এমসিকিউর জন্য লাগে, কিন্তু যদি না পারো অ্যাটলিস্ট তীব্রতা লেভেলটা শিখে রাখবে। কারণ তোমার ক্রিয়েটিভ এখন ইদানিং কালে এই ধরনের ক্রিয়েটিভ গুলো হচ্ছে যে তোমাকে দুইটা ওয়েব দিয়ে দিল, দিয়ে বললো যে এখানে যে সাউন্ড তৈরি হচ্ছে সেটা কি তীব্রতা বের করে, তীব্রতা বের করার পরে হচ্ছে তোমাকে বলবে যে তীব্রতা লেভেল বের করে দেখাও যে এটা কি এখানকার জন্য উপযোগী কিনা, বা হতে পারে যে হসপিটালের জন্য উপযোগী কিনা, বা ক্লাসরুমের জন্য উপযোগী কিনা, এরকম টাইপের। তো এই চার্ট যদি না জানো তুমি, তখন কিন্তু তুমি কম্পেয়ার করতে আর পারছো না। কথা বুঝতে পেরেছো? তো তোমাদেরকে বলবো এটা হচ্ছে যদিও এর বাইরেও আসে, মানে এখানে যা আছে তার মধ্যে থেকেই যে আসবে তা না, এর বাহির থেকেও আসে অনেক সময়। তো তখন সেগুলো হচ্ছে আমরা টেস্ট পেপারে কিছু সলভ করলে আমাদের ধারণা চলে আসবে যে কোন জায়গার জন্য আমাদের কত লাউডলি হচ্ছে তীব্রতা লেভেলটা আমাদের কত থাকা প্রয়োজন। এর চাইতে বেশি হলে সেখানকার জন্য এটা কি স্বাস্থ্যকর না, কারণ সাউন্ডও আসলে অনেক ক্ষতির কারণ। আচ্ছা, এই গেল তীব্রতা লেভেল। ম্যাম শব্দ উৎস কি তাহলে সব কয়টা? হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলো আছে সবগুলাই জানতে হবে। এক এক জায়গার জন্য এক এক রকম লেভেল। কথা বুঝতে পেরেছো? তীব্রতা লেভেলটা হচ্ছে এক এক জায়গার জন্য সহনীয় হচ্ছে এক এক রকম। তো এটা হলো তুমি সবগুলা জানলেই তোমাকে তোমার যে সাউন্ড তৈরি হয় সেই সাউন্ডের তীব্রতা লেভেল হচ্ছে তোমার যদি বলে যে হসপিটাল বা হচ্ছে কলকারখানা বা ক্লাসরুম বা লাইব্রেরির জন্য উপযোগী কিনা, সেটা তুমি কম্পেয়ার করতে পারবে যখন ক্রিয়েটিভ, এই ধরনের ক্রিয়েটিভ আমি করিয়ে দেখাবো। আমি আপাতত তুমি এটা মুখস্থ করে ফেলো, তুই তীব্রতা লেভেলটা শুধু সামিনা প্রত্যেকেই তীব্রতা লেভেলটা কমপ্লিট করবে। ঠিক আছে বাবা? আচ্ছা, এখন মেইন যেটা পড়াবো সেটা হচ্ছে বিট। বিটটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বিট দিয়ে হচ্ছে আমাদের অনেক কোশ্চেন হয়, বিটের ক্লাসগুলো একটু করার চেষ্টা করো। এখান থেকে মেইনলি কোশ্চেন হয় হচ্ছে বিট থেকে এবং হলো স্থির তরঙ্গ থেকে, স্থির তরঙ্গ থেকে আর বিট থেকে। এখন বিটের জন্য আসলে কি লাগবে, বিটটা আসলে কি মিউজিক্যালি তোমরা যেটাকে বিট বলো, এই যে বিট শব্দটা তো তোমরা ইউজ করোই, এটাই আসলে এই বিটি একই কথা। কিরকম যে যখন একটা সাউন্ড হয় সেটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হ্যাঁ, এটাতে কোনো গ্যাপ হয় না। তো এরকমই যদি দুইটা শব্দ ধরো দুটা সাউন্ড ওয়েভ একসাথে যদি একটা একটা করে যায়, মানে একটা সাউন্ড ওয়েভ তুমি বাজালে সেটা হতে পারে কত 340 হার্টজ। হ্যাঁ, তাহলে তোমার একটা কন্টিনিউয়াস শো করে বা যেভাবে হোক না কেন একটা কন্টিনিউয়াস শব্দ শোনা যাবে। হ্যাঁ, আবার তুমি ধরো আরেকটা শব্দ আলাদা করে বাজাচ্ছ 344 হার্টজ, তাহলে এটাও কি হবে কন্টিনিউয়াসলি বাজবে। কিন্তু যখনই হচ্ছে এই দুইটা ওয়েভ একই সাথে তুমি বাজাবে,
তখন দেখা যাবে কিরকম হচ্ছে, একবার একটা লাউডলি একটা সাউন্ড শোনা যাচ্ছে, আবার সাইলেন্ট, আবার সাউন্ড, আবার সাইলেন্ট। তোমরা বিট যেটা দেখো এটা তো এরকমই, তাই না? সাউন্ড হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে, আবার সাউন্ড হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে। তো এটাই বিট। বিট মানে হচ্ছে একটা সাউন্ড আর একটা সাইলেন্ট। কথা বুঝতে পেরেছো? একবার সাউন্ড হবে, আবার সাউন্ড হবে না, একটা অফ হবে, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস না। একবার সাউন্ড, আবার সাইলেন্ট, আবার সাউন্ড, আবার সাইলেন্ট, এটাকে বলা হয় হচ্ছে বিট। তো এটা কিভাবে উৎপন্ন হয়? আমরা উপরিপাতন নিয়ে পড়েছিলাম। উপরিপাতন নিয়ে অনেকগুলো ঘটনা হয়, যেমন হলো উপরিপাতনের মেইনলি হচ্ছে তিনটা ঘটনা। একটা হচ্ছে ব্যতিচার। ব্যতিচারটা হচ্ছে আমাদের এখানকার সিলেবাসে নাই, এটা আছে আমাদের হচ্ছে সেকেন্ড পেপারে। তো ব্যতিচার হয়, আর হচ্ছে কি হয়, স্থির তরঙ্গ হয়, আর আরেকটা যেটা হয় সেটা হলো বিট হয়। যদি দুইটা তরঙ্গের সুপারপজিশন হয়, মানে উপরিপাতন, একটার উপরে একটা যদি উপরিপাতিত হয়, তাহলে তিন ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে ব্যতিচার, আরেকটা হচ্ছে বিট, আর একটা হচ্ছে স্থির তরঙ্গ। তো ব্যতিচারটা হচ্ছে আমাদের এখানকার সিলেবাসে নেই। তো আমরা এখানে শুধুমাত্র পড়বো দুইটা ঘটনা, একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে স্থির তরঙ্গ। আমরা স্থির তরঙ্গে এর আগে পড়ে ফেলেছি, এখন পড়বো হচ্ছে বিট। এখন বিটের মধ্যে কি কন্ডিশন গুলো আসলে, স্থির তরঙ্গের কন্ডিশন কি ছিল? স্থির তরঙ্গের কন্ডিশন ছিল যে দুইটা ওয়েভ হলো একই রকম, দুইটা অগ্রগামী তরঙ্গ, কিন্তু এদের একই বেগ, একই বিস্তার একই, তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একই, কিন্তু শুধুমাত্র পার্থক্য কোথায়, যে একটা ডান দিক থেকে বাম দিকে গেলে আর একটা হচ্ছে বাম থেকে ডান দিকে, মানে অপোজিট ডিরেকশন থেকে একটা দুটো অগ্রসর হবে, একই ধরনের তরঙ্গ, তাদের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ তৈরি হবে। আর এখানে যেটা বিটে যেটা হয়, একই ধরনের দুটো তরঙ্গ ঠিক আছে, কিন্তু এদের হলো বিস্তার একই হতে হবে এমন কথা নাই, কিন্তু এদের তরঙ্গ কম্পাঙ্কের, যেটা মেইন কন্ডিশন, যে এদের কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে, এবং এই কম্পাঙ্কের পার্থক্যটা হচ্ছে অনেক কম। বেশি হলে কিন্তু আমরা আবার বিট কাউন্ট করতে পারবো না, ওটা আমরা দেখবো আসলে। তাহলে কি বলেছি, কম্পাঙ্কের পার্থক্যটা অনেক কম হতে হবে দুইটা তরঙ্গের। আর দেখবে সাজান তপনের বইতে অবশ্য লেখা আছে যে দুটারই বিস্তার সমান, কিন্তু না, আসলে বিস্তার সমান হওয়া জরুরি না, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দুটারই বিস্তার আমরা সমান ধরি। তো এটা মাথায় রাখবে যে আসলে বিস্তার একই হতে হবে দুইটা তরঙ্গের, এমন না। দুইটা তরঙ্গের বিস্তার একই হতে হবে এমন না। কথা বুঝতে পেরেছো? কিন্তু একই হলেও অসুবিধা নেই, একই হতে পারে আবার ভিন্নও হতে পারে, কিন্তু এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা বিট হওয়ার জন্য, যে একই সময়ে দুইটা ওয়েভ একই দিকে যাবে, কিন্তু এদের সামান্য কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে। এখন এই সামান্য পার্থক্যটা আসলে কত পার্থক্য, এক এক সময় এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে, তবে মোটামুটি ভাবে গৃহীত যেটা, সেটা হলো লেস দেন 10 হার্টজ। কথা বুঝতে পেরেছো? 10 হার্টজের চাইতে কম, বা খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 হার্টজ। তো এরকম কম্পাঙ্কের পার্থক্য যদি হয় দুইটা ওয়েভের মধ্যে, এবং তারা যদি একই দিকে অগ্রসর হয়, তাহলে তাদের উপরিপাতনের ফলে যেটা হবে, যে সাউন্ড ওয়েভ যদি একই সাথে আমরা কন্টিনিউ করাই। ম্যাম তাহলে কি বিপরীত দিক থেকে আসবে? না না না, একই দিক থেকে, একই দিক থেকে। বিপরীত দিক থেকে আসে যেটা, সেটা হচ্ছে কি স্থির তরঙ্গ। আর এই বিটের জন্য ওয়েভ হচ্ছে একই দিক থেকে যাবে দুইটা তরঙ্গ। ধরো এই একটা তরঙ্গ যাচ্ছে এইদিকে, আবার একই সময়ে আরেকটা তরঙ্গ যাবে, তাহলে এদের কিসের পার্থক্য থাকতে হবে? এদের হলো কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকতে হবে। একটার কম্পাঙ্ক F1, আরেকটার হবে হচ্ছে F2। তো এখানে এরকমও হতে পারে F1 is greater than F2, আবার হচ্ছে F2 is greater than F1, যে কোনোটা হতে পারে। তো এখন পার্থক্যটা সমান হতে পারবে না? হ্যাঁ জি, সমান হতে পারবে না? না, সমান হলে বিট হবে না। বিটের কন্ডিশনে হচ্ছে হালকা কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে। কথা বুঝতে পেরেছো? তো এই যে হালকা কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে, তাহলে এটা কত থাকতে হবে, এটা নিয়ে কনফিউশন। সেটা হচ্ছে কি লেস দেন 10 বা ম্যাক্সিমাম 10। কথা বুঝতে পেরেছো? দুইটা শব্দের কম্পাঙ্ক 10 হার্টজের চাইতে বেশি হলে কি হবে না, বিট শোনা যাবে না। তো বিট শোনা যাওয়ার জন্য কি লাগবে, যে কম্পাঙ্কের পার্থক্য কত থাকতে হবে, 10-এর কম হলে ভালো, বা ম্যাক্সিমাম 10। আচ্ছা, এখন দেখো এদের কোন কোন বইতে লেখা আছে যে বিস্তার একই, কিন্তু বেশিরভাগ বইতে দেওয়া আছে যে এদের বিস্তার একই হওয়া জরুরি না।
একই হতে পারে, ভিন্ন হতে পারে, তবে সলিউশনটা আমরা সাধারণত করি হচ্ছে বিস্তার একই রেখে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পাঙ্ক, বিস্তার না। আচ্ছা, এখন দেখো আমরা দুটো ওয়েভ ইকুয়েশন বানাই, তারপরে আমরা বিটের জন্য যে রেজাল্টেন্ট ইকুয়েশন হয় সেটা বের করব। এবং এটাও একই রকম স্থির তরঙ্গের মতোই, এটারও দেখা যাবে সাউন্ডের জন্য একটা কন্ডিশন থাকবে আর সাইলেন্টের জন্য একটা কন্ডিশন থাকবে। বিট মানে কি তাহলে? একবার লাউডলি শব্দ হচ্ছে, আবার সাইলেন্ট, আবার শব্দ, আবার সাইলেন্ট, আবার শব্দ, আবার সাইলেন্ট, যেটা মিউজিক্যালি বিট বলে সেটাই হচ্ছে এই বিটই, একই জিনিস। অতএব তোমরা বিটটা জানো। আচ্ছা, এখন দুইটা ওয়েভ আমরা দেখাচ্ছি, সাউন্ড ওয়েভ। একটা তাহলে যদি একবার সাউন্ড হয় আবার কিছুক্ষণ থামে আবার সাউন্ড হয়, তাহলে প্রথম তাহলে যদি এরকম দুইটা তরঙ্গ থাকে তাহলে প্রথম তরঙ্গটার সাউন্ড প্রথমে হবে, এরপর থামা যাবে, আবার পরের তরঙ্গের সাউন্ড না, এটা ওইভাবে না, এটা হচ্ছে উপরিপাতিত হয়ে যায়। উপরিপাতিত হয়ে কোনো কোনো জায়গায় দেখা যায় যে এদের বিস্তার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও এদের জিরো হয়ে যাচ্ছে। যেখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে বিস্তার, তখন দেখা যায় সাউন্ড শোনা যাচ্ছে লাউডলি একটা, আর যখন হচ্ছে এদের কি বলে উপরিপাতনের ফলে হচ্ছে তীব্রতা জিরো হয়ে যাচ্ছে, সেখানে হচ্ছে কোনো সাউন্ড শোনা যাবে না। কথা বুঝতে পেরেছো? যখন বিট তৈরি হয়ে যাবে তখন এখানে আর একটা তরঙ্গ থাকবে না, এখানে হচ্ছে সরি দুইটা তরঙ্গ আলাদা করা যাবে না, এটা হচ্ছে একটা তরঙ্গ হয়ে গেল। বিট হওয়া মানে হচ্ছে এরা কি হয়ে গেছে, এদের উপরিপাতনের ফলে একটা তরঙ্গ হয়ে গেছে। স্থির তরঙ্গ যেমন, স্থির তরঙ্গ কিন্তু আসলে দুইটা তরঙ্গ না, এটা যখন স্থির তরঙ্গ তৈরি হবে তার আগ পর্যন্ত এখানে দুইটা তরঙ্গ, এবং তাদের নাম হচ্ছে অগ্রগামী তরঙ্গ। কিন্তু যখন তাদের উপরিপাতন হয়ে যায় তখন কিন্তু তারা আর অগ্রগামী তরঙ্গ নাই, কি হয়ে গেল, স্থির তরঙ্গ হয়ে গেল। তো দুইটা ওয়েভ যখন আলাদা থাকবে তখন কিন্তু আমি এটাকে বিট বলবো না, যখন একসাথে মিশে একটা ওয়েভ হয়ে গেল তখন এটাকে বিট বলবো। আর বিটটা কিভাবে তৈরি হবে, একটা সাউন্ড হবে, আবার সাইলেন্ট, আবার সাউন্ড, একটা সাইলেন্ট। তাহলে বিট আমরা কিভাবে কাউন্ট করব? ওয়ান বিট মানে কি? ওয়ান বিট মানে হচ্ছে একটা সাউন্ড, একটা সাইলেন্ট। ক্লিয়ার? সাউন্ড সাইলেন্ট এটা মিলেই হচ্ছে ওয়ান বিট। এখন খেয়াল করো, হ্যাঁ, তাহলে y1 equal to এটা একটি ওয়েভ ইকুয়েশন। আমরা এখানে a sin 2 পাই ইকুয়েশন কে দিয়ে যদি দেখাই, 2 পাই f1t এটা হচ্ছে একটা ইকুয়েশন। আরেকটা আমরা এভাবে লিখতে পারি, y2 equal to ধরো b লিখতে পারি, b sin 2 পাই f2t লিখছি। কিন্তু আমরা যেহেতু আমাদের ক্যালকুলেশনের জন্য, হিসাবের জন্য আমরা a বিস্তার একই ধরছি, তাহলে আমরা এখানে b না লিখে কি লিখবো, a লিখলাম। কথা বুঝতে পেরেছো? তাহলে a sin 2 পাই f1t আর a sin 2 পাই f2t, বিস্তার একই হলেও সমস্যা নেই, আবার ভিন্ন হলেও সমস্যা নেই, এজন্য আমরা এখানে একই ধরতে পারছি। কিন্তু কম্পাঙ্কের পার্থক্য এখানে অবশ্যই থাকতে হবে, এবং সেটা কত, less than 10 বা ম্যাক্সিমাম 10। ওকে, এখন এই দুটো ওয়েভ মিলে উপরিপাতনের ফলে কি তৈরি হচ্ছে, বিট তৈরি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট যে কি বলে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এই দুটো কি সাউন্ড ওয়েভের সরণের ইকুয়েশন। তো তাহলে আমরা এই দুটো মিলে একটা ওয়েভ তৈরি হচ্ছে, সেটা কিভাবে লিখবো, y ইকুয়াল টু লিখবো হচ্ছে y1 প্লাস y2। ঠিক স্থির তরঙ্গের মতো, ওখানে যেরকম হলো ডিসটেন্সটা কাউন্ট করা হয়, এখানে কাউন্ট করা হচ্ছে টাইমটা। কথা বুঝতে পেরেছো? আর ওটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেখানো হয়, আর এটা হচ্ছে কম্পাঙ্ক দিয়ে দেখানো হচ্ছে, একই পার্থক্য। আর সবকিছু একই রকম, এখানেও আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা ইউজ করব, sin c প্লাস d এর ফর্মুলা। তাহলে অতএব তোমরা যারা স্থির তরঙ্গ করেছো তারা মোটামুটি জানো, যারা করো নাই এজন্য আমি বাদ দিব না, ডিটেইলি করাবো। আচ্ছা, a sin 2 পাই f1t প্লাস a sin 2 পাই f2t। হ্যাঁ, এখন দেখো আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি, এ যদি কমন নিই তাহলে কি হবে, sin 2 পাই f1t প্লাস 2 sin 2 পাই f2t। এখন দেখো এখানে এটা হচ্ছে sin এর পরে এইটুকুকে আমরা c ধরছি, আর এইটাকে হচ্ছে ধরছি কি d। তাহলে এটা হলো sin c প্লাস d এর ইকুয়েশন। কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে sin c প্লাস d এর ফর্মুলা চলে গেল। এ হচ্ছে আমাদের বাইরে, কারণ ফর্মুলার মধ্যে আমাদের সামনে কোনো কিছুই নাই। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা ইউজ করব। তো sin c প্লাস sin d এর ফর্মুলা কি বলো তো, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আচ্ছা, ওকে।
তাহলে এখানে সূত্রে যে 2 আসছে, প্রতীক কিছু কি বললে বাবা? আমি খেয়াল করিনি। ওই সূত্রের লাস্টের ইয়াটা বলছি তাই। হ্যাঁ, sin c প্লাস d। তাহলে এখানে সূত্রে 2 আসবে আর a যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, sin, তাহলে আমরা লিখবো কি, এটাকে একটু আমরা সাজিয়ে লিখবো। যেমন এটা c প্লাস d, তো c কত আমাদের? 2 পাই f1t প্লাস 2 পাই f2t। হ্যাঁ, এটাই তো। কিন্তু এখানে দেখো 2 পাই টি কমন নিয়ে ফেলে নিব। 2 পাই আর 2 পাই আছে, t আছে একই রকম, তো আমরা 2 পাই আর t টাকে কমন নিতে পারি। তো 2 পাই আর t টাকে আমরা কিভাবে কমন নিতে পারি, একটু আমরা এদের মেইন যে স্ট্রাকচারটা, ফরমেশনটা, এটা ঠিক রাখবো। অর্থাৎ হচ্ছে আমরা কমন নিব এভাবে, 2 পাই f1 প্লাস f2 ইনটু t বাই, দেখো এটা ঠিক আছে কিনা। যদি আমি এটা প্লাস এটা করতাম তাহলেও কি এরকম আসতো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। 2 পাই আর t কমন নিয়েছি, কিন্তু আমরা 2 পাইটাকে এদিকে আর লিখলাম t টাকে এপাশে, কারণ এটা তো গুণাকারে আছে, আমি যেভাবেই লিখি না কেন কোনো অসুবিধা নাই। আর ডিভাইডেড বাই কত? 2। এই 2টা শুধু f1 আর f2 এর উপরে না, এটা আসলে পুরাটার সাথেই আছে, কিন্তু আমরা এভাবে ম্যাম টি কি একই থাকবে দুটার ক্ষেত্রে? হ্যাঁ, দুটো থেকে এক টাইমিংটা একই থাকবে, তো একই সময় তো এটা রান করবে, একই তরঙ্গ। শুধু পার্থক্য আমি কি বলেছি, কম্পাঙ্কের পার্থক্য থাকবে, শুধুমাত্র কম্পাঙ্কের পার্থক্য থাকবে, এবং সেটা সামান্য পার্থক্য। আর বিস্তার একও হতে পারে, আবার এক নাও হতে পারে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, আর সব একই থাকবে, এবং এরাও কি অগ্রগামী তরঙ্গ, যেটা সামনের দিকে এগোচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে আসো cos ইনটু cos। cos কি লিখবো? cos 2 pi f1 minus f2 divided by 2 into t। ঠিক আছে, এটুকুন বুঝতে পেরেছো কিনা দেখো। উপরের পার্টটুকুন আমি মুছে ফেললাম। জি ম্যাম, বুঝতে পারছি। বাকিরা? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এই কজের পার্টটা কি করলাম, আবার আগে নিয়ে আসবো, যেটা আমরা স্থির তরঙ্গে করেছি। কজের পার্টটুকু আমরা কি করছি, আবার সামনে নিয়ে আসছি। তাহলে 2a cos twice pi f1 minus f2 divided by 2 into t into sin 2 pi f1 plus f2 divided by 2 into t। এখন এখানে দেখো যে নতুন তরঙ্গ তৈরি হলো, তার বিস্তার কত? কজের পার্টটুকুনকে আমরা কি ধরি? বিস্তার ধরি, তাই না? তো আমরা এই পুরাটাকে কি লিখতে পারি? বিস্তার লিখতে পারি। এবং এটা হচ্ছে নতুন তরঙ্গের কম্পাঙ্ক, অর্থাৎ বিটের কম্পাঙ্ক। তাহলে ইকুয়েশনটা আমাদের কি রকম হবে দেখো তো। y = তখন এটাকে যদি আমি বিস্তার a ধরি, a sin, আর এটাকে যদি হচ্ছে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক ধরি, অর্থাৎ বিটের কম্পাঙ্ক ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি রকম হয়ে যাবে বলো? 2 পাই ft, যেখানে a = হচ্ছে যেখানে দেখো a = হলো 2a cos 2 pi f1 minus f2 divided by t, into t divided by 2, আর f = হচ্ছে কি? f1 plus f2, অর্থাৎ দুইটা ওয়েভেরই কি, দুইটা তরঙ্গেরই কম্পাঙ্কের যোগফল করে এটার গড় নিয়ে নিলাম আমরা। বুঝা গেল এটুকুন? এটা তাহলে কার ইকুয়েশন? নতুন যে তরঙ্গ তৈরি হয়েছে দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে, তাহলে কার ইকুয়েশন হচ্ছে এরকম, f = a sin 2 pi ft। এখানে এটা কি? এটা হচ্ছে নতুন তরঙ্গের বিস্তার, এর ভ্যালু কত? 2a cos 2 pi f1 minus f2 divided by 2 into t। আর f টা কি? f হচ্ছে নতুন তরঙ্গের কম্পাঙ্ক, যেটা হচ্ছে f1 plus f2 divided by 2। f1 plus f2 হচ্ছে কার কম্পাঙ্ক? যে দুইটা ওয়েভ মিলে বিট তৈরি হয়েছে, সাউন্ড ওয়েভ, তাদের। এর মধ্যে কোনো প্রবলেম আছে? এটা কিন্তু তৈরি হয়ে গেল বিটের ইকুয়েশন। এখন আমরা দেখবো যে
কোন কোন কন্ডিশনের জন্য সাউন্ড হবে আর কোন কোন কন্ডিশনের জন্য সাইলেন্ট হবে, যেটা আমরা স্থির তরঙ্গে দেখেছিলাম কোন কোন কন্ডিশনের জন্য, একই কন্ডিশন গুলো একই টাইপের, কোন কোন কন্ডিশনের জন্য নোড তৈরি হচ্ছে, কোন কোন কন্ডিশনের জন্য অ্যান্টি নোড অর্থাৎ হলো সুস্পন্দ বা নিস্পন্দন বিন্দু তৈরি হচ্ছে কোন কোন কন্ডিশনের জন্য। আর এখানে কি, এখানে হচ্ছে আমরা দেখব কখন সাউন্ড হবে আর কখন সাইলেন্ট হবে, এবং এই বিটের জন্য হচ্ছে ওই কন্ডিশন গুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন দেখো এটাতে আর কি কোনো প্রবলেম আছে বলো আমাকে। ম্যাডাম ওই লাইনটা কি হয়েছিল যে a ইজ ইকুয়াল টু, ম্যাডাম ওই লাইনটা কি ছিল ম্যাডাম, এই যে f ইজ ইকুয়াল টু এটা কিভাবে লিখছেন? হ্যাঁ রোহান বলো কি ম্যাডাম f ইজ ইকুয়াল টু এটা কিভাবে লিখছেন? হ্যাঁ হ্যাঁ এইভাবে, এই যে f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2, এটাকে এটা f1 টা কাট তরঙ্গ একটা সাউন্ড ওয়েভের, আর f2 হচ্ছে আরেকটা ওয়েভের কম্পাঙ্ক, তাই না? আর এই দুইটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা এই পার্টটুকু হয়ে গেল লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। যেন বুঝতে পারছি। বুঝতে পেরেছো? তাহলে লব্ধি তরঙ্গের কম্পাঙ্কটা আমরা কি বলতে পারি এখানে? f1 প্লাস f2 বাই 2, দুইটা তরঙ্গেরই কম্পাঙ্কের গড় হচ্ছে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখন কখন সাউন্ড শোনা যাবে? যখন হচ্ছে বিস্তার কত হবে, প্লাস মাইনাস 2a হবে, আর প্লাস মাইনাস 2a হওয়ার জন্য কি লাগবে, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে। তাহলে কন্ডিশন গুলা হচ্ছে cos 0 cos পাই এগুলো সব কি আগের মতোই, মানে স্থির তরঙ্গের মতোই। আচ্ছা এখন তাহলে এটা মুছে ফেললাম আমরা, কখন জোরালো শব্দ শোনা যাবে? ম্যাম বিস্তার যদি প্লাস মাইনাস 2a হয় তাহলে কি a ইকুয়াল টু 1 হবে? কি ইকুয়াল টু 1 হবে মানে কি বলছেন ম্যাম, বিস্তার যদি প্লাস মাইনাস 2a হয়? a ইকুয়াল টু 2a cos 2 pi f1 minus f2 divided by 2 into t। এখন এইটা প্লাস মাইনাস 1 হওয়ার জন্য এই কোশ্চেনের কোন অংশটুকু প্লাস মাইনাস 1 হওয়া লাগবে বলো? এটা যদি 1 হইতে হয় প্লাস মাইনাস 2a হতে হয়, তাহলে এই পুরোটা 1 হওয়া লাগবে না? অর্ধেক কেন হবে? পুরোটা যদি 1 না হয়, প্লাস মাইনাস 1 না হয়, তাহলে এটা কিভাবে 1 হবে? বুঝতে পেরেছো? জি ম্যাম। কারণ পুরোটা শুধু যদি এটা এই অংশটুকু 1 হয় তাহলে এটা কি 1 হবে? হবে না। তাহলে এটা সরি এটা কি 2a হবে? 2a হবে না। তাহলে এটা 2a হওয়ার জন্য এই পুরোটাই কি হতে হবে? হয় প্লাস 1 হতে হবে নাইলে মাইনাস 1 হতে হবে। এখন প্লাস 1 এবং মাইনাস 1 এর কন্ডিশন গুলো আমরা জানি, সেগুলো কি কি বলো? যেমন এখানে cos 2 pi f1 minus f2 divided by 2 into t ইকুয়াল আমরা কি লিখতে পারি? cos এর কোন ভ্যালু কোন অ্যাঙ্গেলের জন্য হচ্ছে কি আসবে? ভ্যালু 1 আসবে, প্লাস 1 আসবে, 0 এর জন্য তাহলে আমরা কি লিখতে পারি? এখানে cos 0 লিখতে পারি। cos কত লিখতে পারি? 0 লিখতে পারি। এরপরে লিখতে পারি হচ্ছে cos pi, এগুলো আগে জানো তোমরা, cos 2 pi, cos 3 pi, তারপরে হচ্ছে cos n pi, যেখানে n ইকুয়াল টু হচ্ছে 0 1 2 এটসেট্রা এটসেট্রা। খেয়াল করো এখান থেকে আসলে কন্ডিশন হচ্ছে cos 2 pi f1 minus f2 divided by 2 into t equal to কত? cos n pi। cos n pi এটা হচ্ছে কি জোরালো শব্দের জন্য কন্ডিশন বা শব্দ শোনার জন্য কন্ডিশন হচ্ছে cos n pi। n equal to যখন 0 ধরবো তখন আমাদের কি আসবে? cos 0 আসবে। n equal to যখন 1 ধরবো তখন cos pi আসবে। n equal to যখন 2 ধরবো cos 2 pi আসবে। n equal to যখন 3 ধরবো cos 3 pi আসবে। 4 ধরলে 4 pi এরকম। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি করলাম? cos উঠিয়ে দিলাম দুই পাশে, তাহলে থাকলো কি 2 pi f1 minus f2 divided by 2 into t equal to হচ্ছে 0 pi 2 pi 3 pi n pi। আচ্ছা এখন আমরা কি করব? টাইম বের করব, অর্থাৎ হচ্ছে স্থির তরঙ্গে আমরা কি করেছিলাম? ডিসপ্লেসমেন্ট বের করেছিলাম, অর্থাৎ হচ্ছে
দূরত্ব বা ডিস্টেন্স বের করেছিলাম যে কত কত দূরত্বের জন্য সুস্পন্দ বিন্দু হবে এবং কত কত দূরত্বের জন্য নিস্পন্দ বিন্দু হবে। আর এখন আমরা দেখবো হচ্ছে টাইমিংটা, অর্থাৎ কত সময় পরপর শব্দ শোনা যাবে বা কত সময় পরপর হচ্ছে নিঃশব্দ হবে, অর্থাৎ শব্দ শোনা যাবে না। তাহলে আমাদের কি বের করতে হবে? টাইমিংটা বের করতে হবে। তো টাইমিংটা বের করার জন্য দেখো আমরা এই পুরাটা ইকুয়াল টু একবার 0 ধরবো, আবার পুরাটা ইকুয়াল টু পাই ধরবো, আবার পুরাটা ইকুয়াল টু 2 পাই ধরবো, আবার এই পুরাটা ইকুয়াল টু 3 পাই ধরবো। তাহলে টি এর ভ্যালু বের করব এরকম ধরে। তো প্রথমে যদি এই পুরাটা ইকুয়াল টু আমরা 0 ধরি তাহলে টি এর ভ্যালু আমাদের কত আসে বলো, যে কোনো কেউ? ম্যাডাম কি বলছেন প্রশ্নটা? যদি আমরা টি বের করব, আমরা তো টি বের করার জন্য এটা ইকুয়াল টু আমাকে কি করতে হবে? আগে 0 একবার 0 ধরতে হবে, আবার এটা ইকুয়াল টু পাই ধরতে হবে, আবার এটা ইকুয়াল টু 2 পাই ধরতে হবে, আবার এটা ইকুয়াল টু 3 পাই ধরতে হবে, এরকম টাইপের, তাই তো? জি ম্যাডাম। হ্যাঁ, তো যখন 0 ধরবো তখন টি এর ভ্যালু কত আসবে বলো? যখন এই পুরোটা সমীকরণ ইজ ইকুয়াল টু 0 ধরবো, হ্যাঁ হ্যাঁ, তখন টি এর ভ্যালু তো ম্যাডাম 0ই আসবে। 0ই আসবে। আর এরপরে হচ্ছে পাই, এই পুরো ইকুয়েশন সমান পাই ধরবো, তাহলে টি এর ভ্যালু কত আসবে বলো? পাই দিয়ে ভাগ মানে পাইকে ভাগ করবো এই পুরোটা দিয়ে। এটাই করো, হ্যাঁ, ইকুয়াল পাই দিলাম, তাহলে সেক্ষেত্রে কত কি আসবে? হ্যাঁ দেখো এখানে এই যে 2 2 কাটা যাচ্ছে, এই পাই পাই কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকে? শুধু f1 f2 থাকে। আর f1 f2 যদি ওপাশে চলে যায় তাহলে 1/f1 f2 হয়ে যাবে। তাহলে কি আসতেছে? 1/f1 f2। আচ্ছা এর পরেরটা দেখো, এর পরেরটাতে কি আসবে তাহলে? কবি বলো। ম্যাম তাহলে 2/f1 f2। তাহলে এই যে 2 পাই গেল, হ্যাঁ 2 ডিভাইডেড বাই f1 f2। 2 পাই চলে গেল, এখানে 2 আছে না, বা এখানকার 2 এখানকার 2 আর এখানকার পাই দাও, এখানে 2 থেকে যাবে কারণ এখানে 2 আছে, আর f1 f2 নিচে চলে যাবে। এরপরেরটাতে এই যে 3 ডিভাইডেড বাই f1 f2, এরকম না? আমরা লিখছি না, এটুকুনি থাকলো আমাদের। তাহলে 0 1 ডিভাইডেড বাই f1 f2, 2 ডিভাইডেড বাই f1 f2, 3 ডিভাইডেড বাই f1 f2। এখন যদি 4 নাও, 5 নাও, 6 নাও, একই রকম হবে। এখানে 2 2 চলে গেল, তারপরে পাই পাই চলে যাচ্ছে, ভাগ থেকে গেল 3। পরেরটা যদি 4 পাই হয় তাহলে কি হবে? একই রকম হবে, 4 ডিভাইডেড বাই f1 f2 হবে। বোঝা গেল? তাহলে এত সময়ের জন্য অর্থাৎ স্টার্টিং এ কি পাওয়া যাবে? একটা জোড়ালো শব্দ পাওয়া যাবে। যখন আমরা শুরু করছি তখনই একটা জোড়ালো শব্দ পাওয়া যাবে। তারপরে ম্যাম 0 দিয়ে জোড়ালো শব্দ কিভাবে বোঝাচ্ছে? 0 দিয়ে বোঝাচ্ছে যে যখন একেবারে টাইমিং স্টার্ট হলো তখনই তুমি একটা সাউন্ড পাবে শুরুতে। যখন t = 0 সময়, t = 0 সময় মানে হচ্ছে কোনো কিছু যখন শুরু হয়, তাহলে শুরুর সাথে সাথেই তুমি কি পাবা? যখনই হচ্ছে এদের উপরে পাতন হবে, সাউন্ড ওয়েভ, দুইটা সাউন্ড ওয়েভ একই সাথে যখন তুমি কি করছো, স্টার্ট করছো, তাহলে সাথে সাথেই কি পাবে? একটা জোরালো শব্দ পাবে। তারপরে কত সময় পর পর হচ্ছে সেটাই আমরা দেখব, অর্থাৎ হচ্ছে টাইমিং এর ডিফারেন্স কতটুকু। বুঝছো অভি? জি ম্যাম। আচ্ছা এখন দেখো তাহলে এই 0 আর 1/f1 f2 এর মধ্যে পার্থক্য কতটুকু? 1/f1 f2। তাহলে 1, হ্যাঁ 1 ডিভাইডেড বাই f1 f2। এখন এই দুটোর মধ্যে পার্থক্য করো, কত আসবে? -1 করো, এটা থেকে এটা করো, এটা থেকে এটা করো, মানে এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করো, দেখবে প্রতি ক্ষেত্রে তোমার পার্থক্য আসছে f1 f2 একই রকম, অর্থাৎ একই সময় পর পর তোমার কি হবে? সাউন্ড হবে। ম্যাম বুঝি নাই পার্থক্যটা। তুমি মাইনাস করে দেখো, 1/f1 f2 -0 কত আসবে? 1/f1 f2 আসবে। এরপরের বার
3 এটা থেকে এটা মাইনাস করো, তাহলে কত হবে? 2 ডিভাইডেড বাই f1 মাইনাস f2 মাইনাস 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2। তাহলে f1 মাইনাস f2 যদি কমন থাকে চলে যায়, কমন আসে, সরি f1 মাইনাস f2, এখানে লসাগু কত হবে? f1 মাইনাস f2 হয়ে যাবে। আর এখানে কি থাকবে? 2 মাইনাস 1, 2 মাইনাস 1 হলে কত হয়? 1 বাই f1 মাইনাস f2। তো এই যে এটা থেকে এটা মাইনাস করো, একই রকম আসবে 1 বাই f1 মাইনাস f2। আবার যদি এখানে তুমি এরকমও দিতে যে 4 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, তাহলেও তোমার কত আসতো? 1 বাই f1 মাইনাস 2 আসবে। কথা বুঝতে পেরেছো? তাহলে সাউন্ড শোনার জন্য আমাদের কি রকম থাকবে? ডিফারেন্স গুলা একই রকম থাকবে। আমি তোমাদেরকে একটু ইয়ে করে দেখাচ্ছি, মানে এখানে তো f1 আর f2 দিয়ে দিয়েছি, যদি কম্পাঙ্ক দিয়ে দিই তখন কি রকম হবে? তোমরা ক্যালকুলেটর যদি হাতে থাকে তোমরা ক্যালকুলেট করে দেখো, কারণ এই জিনিসগুলো না মুখস্থ করার কিছু নাই, এগুলো হচ্ছে বোঝার। এখানে কি থাকবে? f1 মাইনাস f2 এটসেট্রা এটসেট্রা। এখন ধরো তোমরা নিজেরা ক্যালকুলেট করো, আমরা এখানে যেহেতু আমরা এখানে f1 মাইনাস f2 করলাম, আমরা ধরে নিচ্ছি যে আমাদের f1 এর কম্পাঙ্ক বেশি আর f2 এর হচ্ছে কম্পাঙ্ক কম। তো আমরা এইভাবে ধরি যে f1 ইকুয়াল টু ধরলাম হলো 340 হার্টজ, আর f2 ইকুয়াল টু যেহেতু একটু কম, তাহলে আমরা ধরতে পারি হচ্ছে 336 হার্টজ। f1 ইকুয়াল টু আমরা ধরলাম কত? 340 হার্টজ, আর f2 ইকুয়াল টু 336 হার্টজ। তাহলে এখানে টাইমিং গুলো তোমরা বের করো যে কত সময় পর পর হচ্ছে, অর্থাৎ কত সেকেন্ড পর পর বিট শোনা যাবে আমরা যে দুটো ওয়েভ নিয়েছি। এখানে 0 হচ্ছে, এর পরেরটা কত? সামে বলো। 1 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, f1 আর f2 এর ভ্যালু দিয়ে দিয়েছি, তাহলে কত হবে? তোমাদের টাইম তো চলে যাচ্ছে, আমি দেখি অ্যাটেন্ডেন্স দিই। আর এটা তোমরা কত হবে? 1 বাই 4 কে ই করো, ওই যে ক্যালকুলেট করে ফ্র্যাকশনে নিয়ে আসো, মানে দশমিকের ইয়েতে নিয়ে আসো। 0.25 0.25 হয় ম্যাডাম। এক মিনিট, 0.4, হ্যাঁ দেখছি বাবা, আমি লিংকটা দিই তোমাদেরকে। এরপরেরটা করো। তারপরটা কত হয় দেখো? 0.5। তারপরটা দেখো, তিনটা এখানে যা যা করে দেখো। 0. এটা হলো কত? 0.25। তারপরটা কত? 0.5। 0.5। সবগুলো ভ্যালু বসাও। জাস্ট হলো প্রথমটা 1 ডিভাইডেড বাই 4 হয়ে যাবে, তারপর 2 ডিভাইডেড বাই 4 হয়ে যাবে, কারণ এখানে পার্থক্য কত? 4 হার্টজ হচ্ছে এদের মধ্যে পার্থক্য। তারপর এটা কত হবে? 3 ডিভাইডেড বাই 0.75। তাহলে হ্যাঁ এটা হয়ে যাবে হচ্ছে 0.5, তারপর হচ্ছে 0.75। আর প্রয়োজন নাই। এখন পার্থক্য করো, এই যে 0 থেকে 0.5 এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু? 0.25। 0.25, হ্যাঁ এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে? 0.25। এই দুটোর মধ্যে পার্থক্য 0.25, এই দুটোর মধ্যে মানে যতই এরকম করতে থাকো না কেন, কত পার্থক্য কত হবে? 0.25। অর্থাৎ 0.25 সময় পর পর কি হচ্ছে? সাউন্ড হচ্ছে। বুঝা গেল নাকি গেল না? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। বুঝতে পেরেছো জি ম্যাম, সামি বুঝতে এবার? পারছি। হ্যাঁ জি ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে জোরালো শব্দ পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন হচ্ছে সাইলেন্ট পড়াবো। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। একদম ইন টাইমে আমাদের ক্লাসটা শেষ হলো।